गुड मर्निंग बंधुरा माई एक्सपिरियेंस चैनले आपनादेर स्वागत जानाई। आमी अरूप आज के आबार आपनादेर सामने एसे हाजिर हलाम। आमी चले एसेछि आमारी बाड़ीर एकेबारे 3 तलार छादे, जेखाने आमार खूब भालो लागे जायगाटा। एखान थेके एकदम पाखिर चोखे आमार बाड़ीर चतुर्दिकेर दृश्य देखा जाय। आपनारा एकटु देखे निन। सूर्य देखुन धीरे धीरे ऊपर दिके उठছে। এখন ঘড়িতে সময় সকাল 7:30 আর আমার বাড়ির চতুর্দিকের পরিবেশ শান্ত স্নিগ্ধ। আর এখন সবাই স্কুল যাচ্ছে, সেই পুল কারগুলো, তারপরে বাবা মায়েরা সবাই বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে। এদিকে অনেকগুলো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, তো সেই জন্য এই সময়টা একটু রাস্তাটা খুব ব্যস্ত হয়ে পড়ে। सब देखुन स्कूलेर सब पुल कार और एदिककार दृश्य देखुन एकदम मनोरम दृश्य। आमी एकटु दृश्यटा आपनादेर देखिए दिচ্ছি। एर आगेও যদিও এই ছাদে উঠে এই ভিডিও অনেক বানিয়েছি, তো আমার বন্ধুরা যারা এই সব দৃশ্য দেখতে পছন্দ করেন তাদের জন্য বলা যায় এই ফুটেজ। আর যে কারণে আমি আজকে ছাদে উঠেছি, যদিও সকালবেলা এরকম এখন তো শীত পড়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমি একটা বিশেষ কাজে উঠেছি, সেজন্য একটা পাতলা একটা গেঞ্জি পরে উপরে উঠেছি। তো আমি আজকে আপনাদের সোলার সম্বন্ধে দু এক কথা বলেই আমি সোলার প্যানেলটা আজকে ধোবো। আমি বোধহয় লাস্ট দিন মাসখানেক আগে প্যানেল ক্লিন করেছিলাম, সেই ভিডিওটাও দিয়েছিলাম। তো তারপরে পরিস্থিতিটা একবার আপনাদের দেখাও, এটাও আমার উদ্দেশ্য। একবার দেখে নিন, আমি একটু উঁচু করে আপনাদের দেখাই যদি আপনারা একটু ভালো বুঝতে পারেন। দেখুন প্যানেলের কি অবস্থা, কিছুটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি যদিও দেখতে পাচ্ছি না। তো আপনারা কি দেখছেন আশা করি কিছুটা বোঝা যাচ্ছে। তো কতখানি ধুলো পড়েছে সেটা তাহলে বিলক্ষণ বুঝতে পারছেন। আরও কিছুটা জিনিস দেখাবো, আর একটা বিশেষ জিনিস দেখাই। দেখুন প্যানেলের কীরকম পাখিতে নোংরা করেছে সেটা দেখতে পাচ্ছেন। তো এই যে পাখিতে যে নোংরা করে, যদি এই নোংরাটা এইভাবেই থেকে যায়, দেখুন বুঝতে পারছেন কি না আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এরকম পাখিতে নোংরা করলে এই ধুলো পড়লে সেটা তাও ঠিক আছে, কিন্তু পাখিতে নোংরা করলে সেটা দীর্ঘদিন পড়ে থাকলে তাহলে কিন্তু ওইখানটা হটস্পট তৈরি হতে পারে। তো সেই হটস্পট যাতে না তৈরি হতে পারে, সেই জন্য প্যানেল কিন্তু একটু দেখে রাখা দরকার। তো সেই জন্য আমি আজকে সকালে এসে যখন দেখলাম অতিমাত্রায় ধুলো পড়েছে, দেখুন বুঝতে পারছেন। দেখুন আসল কি প্যানেলটা আর কি হয়ে আছে দেখুন, তাহলে বুঝতে পারলেন। তো একমাত্র শীতকালেই এটা বেশি হয়। তো যাই হোক, এটা আমি এখন পরিষ্কার করব। আর আরেকটা জিনিস বলবো আপনাদের, আপনারা সোলার প্যানেল বাড়িতে যদি লাগান বন্ধুরা, একটা জিনিস দেখবেন, যারা বসাতে আসেন ইনস্টলার, তারা কিন্তু বসিয়ে দিয়ে মানে কোনো রকমের দায়সারা কাজ সেরে চলে যান। সবার কথা বলবো না, কেউ কারণ আমি অনেক বাড়িতে গেছি, এরকম সোলার প্ল্যান্ট বসানো হয়েছে, সেসব জায়গায় গিয়ে দেখেছি প্যানেল যেভাবে লাগানো হয়, মানে স্ট্রাকচারের উপরে কেউ কোনো সেরকম ধ্যানই দেন না। মানে যেরকম খুশি একটা স্ট্রাকচার, 4টে খুঁটি পুঁতে এরকম কোনো রকমে মানে প্যানেলগুলো বসিয়ে দিয়ে চলে যান। তো স্বাভাবিক প্রথম তো আমরা যারা লাগাই তারা তো বুঝতে পারি না যে প্যানেলের স্ট্রাকচার কতটা মজবুত হওয়া প্রয়োজন। নাহলে ঝড়ে উড়ে গেলে তো প্যানেলই উড়ে গেল, তাহলে আর সোলার থেকে কি লাভ হবে। আপনি একবার প্যানেল যদি ভেঙে যায়, উড়ে পড়ে যায়, পাশের বাড়ি গিয়ে পড়ে, রাস্তায় গিয়ে পড়ে, সেই প্যানেল আর কোনো কাজে থাকবে না। তো তাহলে প্যানেলের বহুত দাম। তো যাই হোক, সেই কারণে প্যানেল কিন্তু একদম স্ট্রংভাবে লাগাতে হবে। আমার দেখেছেন, ভালো করে লক্ষ্য করুন এই স্ট্রাকচারটাকে কীভাবে করেছি। এই আমি যে মানে এখানে যে রেলিং লাগিয়েছি, সেই রেলিংয়ের সঙ্গে পুরো মানে একদম পুরো ওয়েল্ডিং করে দিয়েছি, পুরো রাউন্ড ঘুরিয়ে ওয়েল্ডিং।
কোনো পয়েন্ট না, কিন্তু পুরো ঘুরিয়ে ওয়েল্ডিং দেখুন। তো এরকমভাবে আমি করেছি। আর নিচে পুরো নিচে লোহার প্লেট দিয়ে একদম পুরো 4টে করে স্ক্রু ফাস্টনার দিয়ে লাগানো আছে, ছাদের মধ্যে ঢোকানো আছে এতটা করে। তারপরে এটাকে ঢালাই করা আছে। এটা নিচু ঢালাই হলেও এটায় কোনো কিছু আসে যায় না। এটা প্রায় 7 ইঞ্চি হাইট আছে ঢালাইটার। আমি আপনাদের দেখাচ্ছি, যদি আপনারা বাড়িতে লাগান তাহলে যিনি বসাতে আসবেন তার সঙ্গে কনসাল্ট করে মজবুত করে লাগাবেন। যেমন আমার সিচুয়েশনের হিসাবে আমি এটা করেছি। দেখুন, দেখতে পাচ্ছেন সব 3টে করে একদম পুরো টানা দিয়েছি, প্রত্যেকটা দেখুন, দেখতে পাচ্ছেন সব টানাগুলো দেখুন। আর এই 7 ফুট অন্তর অন্তর আমি এই খুঁটিগুলো বসিয়েছি। আর একদম পুরো স্ট্রাকচার মজবুত। এটা তো লাইটিং অ্যারেস্টার আছে, দেখে বুঝতেই পারছেন। তো এই লাইটিং অ্যারেস্টার কিন্তু এখানে সেপারেট করা আছে, এখানে কিন্তু কোনো টাচ নেই। এখানে পুরো মোটা করে পিভিসি দিয়ে জড়িয়ে সেপারেট করে দেওয়া হয়েছে। কেননা লাইটিং অ্যারেস্টার কখনোই মানে প্যানেলের স্ট্রাকচারে যেন টাচ না হয়। অথচ আমাকে এখানে করতে হয়েছে, নিরুপায় হয়েই করতে হয়েছে, কিন্তু আমি সেপারেটার দিয়ে আলাদা করে দিয়েছি। এখানের সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই। যাই হোক, স্ট্রাকচারটা আপনাদের আমি একটু জাস্ট দেখালাম। আর আমার স্ট্রাকচারের এই প্রোফাইলগুলো, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। এই প্রোফাইলগুলো শাটারের গাইড। বাড়িতে আমাদের যে শাটার লাগানো হয়, যেসব দোকানে শাটার থাকে, সেই দোকান গ্যারেজ বাড়িতে সেই শাটারের গাইড এগুলো। সাইডে যে চ্যানেলটা থাকে না, শাটার যার উপরে ওঠানামা করে, সেটাকে বলে গাইড। যাই হোক, তো এই স্ট্রাকচারটা আপনাদের একটু দেখিয়ে দিলাম কতটা মজবুত করে। স্ট্রাকচার হিলবে না, টাচ একটু নড়াচড়া হবে না। দেখুন, আমি জোরে আবার শক্তি দিয়ে নাড়াচ্ছি, কোনো হিলদোল নেই। যাই হোক, স্ট্রাকচার কতটা মজবুত হওয়া প্রয়োজন একটা ধারণা দিলাম। এবারে আমি আপনাদের প্যানেলটা ক্লিন করব, তারও একটা পদ্ধতি আছে, সেটাও আপনাদের আমি দেখিয়ে তারপরে প্যানেল ক্লিন করা শুরু করব। তারপরে শেষে একবার দেখিয়ে দেবো কেমন ক্লিন হলো। আর বন্ধুরা, এটা জানবেন যে এই সোলারই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, মানে এর বিকল্প আর কিছু নেই। এখন শীতকাল, সূর্যের তেজও অনেকটা কম, সেই হিসাবে কিন্তু এখন জেনারেশনটা একটু কম হয়, কেননা সূর্যের টাইমটাই তো কমে গেছে। সেই 3:30টের সময় প্রায় সূর্য চলে যাচ্ছে বেলা, আর সকালবেলা সেই 7টা 7:30টার সময় শুরু হচ্ছে। তো যাই হোক, তো সেটা তো আবার শীত গ্রীষ্ম 12 মাসের হিসাব করলে এগুলো সব চলতেই থাকে। তো কিন্তু আপনাদের সোলার ছাড়া কোনো বিকল্প নেই, এটা কিন্তু জেনে রাখবেন বন্ধুরা। আর আমার 3.5 বছর হয়ে গেল এই সোলার সিস্টেমের বয়স, এখনও কিন্তু জেনারেশানে কোনো ঘাটতি নেই। এখনও শীতকালে এখন 18 ইউনিট করে তৈরি হচ্ছে। সব থেকে যেটা কম ইউনিট তৈরি হয় এই সময়টা 18 ইউনিট। আর তো বর্ষাকালের কোনো ঠিক ঠিকানা নেই, কোনো দিন 5 ইউনিটও হয়, কোনো দিন 2 ইউনিটও হয়, আবার কোনো দিন 20 ইউনিটও হয়, বর্ষাকালের কথা বলছি। আর বাকি সময়টা তো মোটামুটি 25, 26, 24 ইউনিট এরকম হয়। আমার 4 কিলোওয়াট প্যানেল লাগানো আছে, 4.5 কিলোওয়াট, সেই হিসাবে আমি বলছি। তো বন্ধুরা, এখন আমি প্যানেলটা ক্লিন করব, আর পরে একদিন আমি আমার সোলার লাগিয়ে লাভ হলো কিনা সেই ভিডিওটাও আপনাদের একদম গভীরে গিয়ে সেই ভিডিওটা বানাবো, যাতে আপনারাও বুঝতে পারেন। তো সোলারের বিকল্প কিন্তু বন্ধুরা আজকে আবারও বলছি, কোনো বিকল্প নেই। এই যে আমরা যে ইলেকট্রিক পুড়িয়ে WBSEB যে আমাদের কারেন্ট দিচ্ছে, আমরা ভাবছি 8 টাকা 9 টাকা 10 টাকা যাই ইউনিট চার্জ নিক, কম, সেটা কম। কিন্তু যেহেতু আমরা একটা বিকল্প পেয়ে যাচ্ছি এতদিন ধরে WBSEB থেকে, সেজন্য আমাদের কিছুই মনে হচ্ছে না। কিন্তু একদিন কিন্তু এই বিকল্প বিদ্যুৎ কয়লা পুড়িয়ে যেটা তৈরি হচ্ছে থার্মাল পাওয়ার, সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। অলরেডি শুরু হয়ে গেছে। শুধু সোলারের উপরেই ডিপেন্ড করে সবাইকে চলতে হবে। সরকারও সোলার সিস্টেম বসাবে যেখান দিয়ে কারেন্ট দেবে, আর তখন কিন্তু চার্জ বাড়বে, কারণ সরকার আর এইভাবে কারেন্ট দেবে না। সূর্যের আলো থেকে যে আমরা বিদ্যুৎ তৈরি করছি এই সোলার প্যানেলের মাধ্যমে, সেই জিনিস কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, বিকল্প কিছু নেই। সেই জন্য সময় থাকতে থাকতে আপনারাও সবাই
চাইলে ধীরে ধীরে বসাতে শুরু করে দিন, তাহলে একটা দিন ইউনিট চার্জ এত বাড়বে যেদিন কিন্তু আর মানে সামাল দেওয়া সম্ভব হবে না, তখন সোলারে যেতেই হবে। যাই হোক বন্ধুরা, তাহলে আমি সোলার প্যানেল ক্লিন করা শুরু করি। এই দেখুন একটা পোছা তৈরি করে ফেলেছি, এটা হচ্ছে ঝুল ঝাড়ু। আমি প্রতিটা ভিডিওতেই প্যানেল পরিষ্কারের ভিডিওতে দেখাই। এ দেখুন এটা পুরনো হয়ে গেছে, এটা বাতিল। তো ঝুল ঝাড়ুর মধ্যে এরকম একটা ন্যাকড়া পেঁচিয়ে দিলেই আমার মানে প্যানেল ক্লিনের যে এই পোছা এটা তৈরি হয়ে যায়। তো কীভাবে করি সেটা এবারে দেখুন। দেখুন আমার এই জলের ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কে এখান থেকে জল উঠছে, আর এটা দিলেই সেটা কাট হয়ে যায়, এটা ঘুরে যাবে লাইনটা। দেখুন দেখছেন সব নজেল থেকে জল পড়া শুরু হয়ে গেল। তো এবারে একবার ভালো করে দেখে নিন। এটা দেখতে আমার খুব ভালো লাগে যখন এইভাবে জলগুলো পড়তে থাকে। দেখুন নজেল থেকে দেখুন জলটা কীভাবে ছড়িয়ে পড়ছে, দেখতে পাচ্ছেন? এইভাবে ছড়িয়ে পড়ছে যে প্যানেলটা কভার করে নিচ্ছে। দেখুন প্রতিটা নজেল থেকেই পুরো একদম প্যানেল কভার করে জল পড়ছে। এইভাবে ছেড়ে দিলে কিন্তু বন্ধুরা কিছুটা পরিষ্কার হবে ঠিকই, কিন্তু পুরো পরিষ্কার হবে না। সেই জন্যই আমার এই পোছার ব্যবস্থা, এই যে এটা দিয়ে একটুখানি খালি জাস্ট ক্লিন করে দেবো, সেটাও আপনাদের দেখাচ্ছি। আজকে ট্রাইপড নিয়ে এসেছি, আমি ট্রাইপডে ক্যামেরা লাগিয়ে দিয়েছি, আর ক্যামেরা এখন ফিক্সড। আমি বুঝতে পারছি না ঠিকঠাক কতটা কি উঠছে, তবে আমি এখন প্যানেল একদম ওই শেষ মাথা থেকে পরিষ্কার করা শুরু করব। আর বন্ধুরা এটা দিয়ে কিন্তু পরিষ্কার করা এমন কিছু কঠিন কাজ না। এই দেখুন আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি হালকার ওপরে। এই দেখুন এইভাবে খালি একবার রগড়ে দিতে হবে হালকার ওপরে, মানে জাস্ট এটাকে টেনে নিয়ে যাব। দেখুন দেখুন এরকম যদি আমি না করি তাহলে কিন্তু সব জায়গাটা মানে ধুলোগুলো যেটা বসে আছে সেটা কিন্তু একদম উঠে যাবে না, মানে সেটা কিন্তু একদম ক্লিন হবে না। আর আমাকে একবার এরকম খালি বুলিয়ে দিতে হবে, আর কিচ্ছু না, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। তো সেটাই আমি এখন আপনাদের একটু করে দেখাবো বলে আমি ট্রাইপডে ক্যামেরা লাগিয়েছি। এবারে আমি লাস্ট শেষ মাথায় চলে যাব একদম। আমি একদম শেষ মাথায় চলে এসেছি এইবারে। আর এই শেষ মাথাতেই যত বেশি পাখি বসে কেন জানি না, এখানেই নোংরা করেছে পাখিতে একদম। এগুলোকে থাকলেই এগুলো হটস্পট তৈরি হবে, প্যানেলের পারফরমেন্স কমে যাবে, প্যানেলও খারাপ হয়ে যাবে। তো সেই জন্য, আর জেনারেশনটা তো এখনও 18 ইউনিট হচ্ছে এই ধুলো পড়া অবস্থায়, হয়তো আর একটু বাড়বে, কিন্তু প্যানেল সবসময় ক্লিন রাখতে পারলে। আর প্যানেল কিন্তু বন্ধুরা আমি কোনো শ্যাম্পু বা ওই জাতীয় জিনিস ইউজ করি না। আমার সোলার মাসে আমি একদিন ক্লিন করি, তাও এই শীতকালে। আর অন্য সময় বর্ষাকালে তো 4-5 মাস লাগেই না, আর অন্য সময় প্রায় 1.5-2 মাস অন্তর, মানে সারা বছরে বলতে পারেন 7-8 বার প্যানেল ক্লিন হয়, তারপরে আর লাগেই না। সে 15-20 দিন অন্তর অন্তর তো 1-8 বৃষ্টি হয়েই যায়, আর বৃষ্টি হলে পরিষ্কার হয়ে যায় নিজে থেকে ন্যাচারালি। অতএব আর বর্ষাকালে প্যানেলের কোনো ব্যাপারই নেই, সবসময় পরিষ্কার থাকে বৃষ্টিতে। যাই হোক, আমি আপনাদের সঙ্গে কাজ করছি আর কথা বলছি, আর এটা করতে খুব বেশি সময় লাগছে না। তবে হ্যাঁ বন্ধুরা, আমার এটা করতে সব শুদ্ধ 15-20 মিনিট লাগে, মানে ছাদে আসার পর থেকে। তাহলে 15-20 মিনিট 1 মাস বাদে ইউজ করি, মানে খরচ করি এই কাজে। তো এমন কিছুই না, অভ্যেস হয়ে যায়। এইভাবে তো 3 বছর কাটিয়ে দিলাম, কোনো অসুবিধাই হয়নি। আবারও বলছি বন্ধুরা, আমি এই প্যানেল কিন্তু একদম খালি জলে
ক্লিন করি। এর মধ্যে কোনো রকম ওয়াশিং পাউডার বা শ্যাম্পু এসব কিছুই ইউজ হয় না। যাই হোক, এখানে এবার অনেক পাখিতে কিন্তু দেখতে পাচ্ছি প্যানেলের ওপরে নোংরা করেছে। এগুলোই খুব ক্ষতিকর বন্ধুরা, আবারও বলছি, এটা পরিষ্কার করে দিতেই হয়। ধুলোতে যতটা ক্ষতি তার 10 গুণ ক্ষতি এই পাখির মলে। আমার প্যানেল প্রায় ক্লিন হয়েই যাচ্ছে। আর এটা হাই রাইজ প্যানেল। এই হাই রাইজ প্যানেল হওয়ার জন্য একটু প্যানেলগুলো উঁচুতে থাকে, আর সেটার জন্য একটু এটা ওপর দিকে উঠিয়ে দিয়ে করতে অসুবিধা হয়। আমাকে হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার কতটা অসুবিধা হচ্ছে বা আমি কীভাবে কাজটা করছি। আমার এটা এখন অভ্যেস হয়ে গেছে। এরপরে কিন্তু বন্ধুরা আমি চলে যাব হাঁটতে। ট্রেডমিলে হাঁটি 3 কিলোমিটার রোজ। আর শরীর চর্চা থাকলে সব পরিশ্রম বলে মনে হয় না। এটা কিন্তু বন্ধুরা সত্যি কথা। আমার প্যানেলটা ক্লিন হয়েই গেছে। লাস্ট প্যানেল হচ্ছে, একদম শেষের প্যানেল। ওই দিকে একটা পাখির নোংরা রয়েছে, এই দিকটা পাখির নোংরা রয়েছে, এবারে পড়েছে। তাহলে বন্ধুরা আমার অবশেষে প্যানেল ক্লিন হয়েই গেল। এখন আমি কলটা বন্ধ করে দেবো, তারপরে আপনাদের দেখাবো আচ্ছা কেমন হলো। খানিকটা দেখি বোঝানোর চেষ্টা করি। এখনও জলটা পড়ছে, দেখুন পুরো প্যানেলগুলোই দেখুন। এবারে আমি জলটা বন্ধ করে আপনাদের দেখাই, সেটাই বেটার হবে। দেখুন বন্ধুরা, একদম ওপর থেকে দেখুন পাখির চোখে, দেখুন কেমন ক্লিন হলো। মোটামুটি 1 মাসের জন্য আমি নিশ্চিন্ত। যাই হোক বন্ধুরা, আমার এই সোলার প্যানেল ক্লিনিং ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এটা একটা অভিজ্ঞতা, মাই এক্সপিরিয়েন্স আমার চ্যানেলের নাম, সেজন্য আমার সব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না, আপনার সাথে ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।